2015 সালে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা বাংলাদেশে আয়োজন করে ই-কোরআন বাংলাদেশ 2015 প্রতিযোগিতা। সেখানে স্থান পায় জ্বালানি সাশ্রয়ী বরিশাল রাইডার্স নামক গাড়ি, যার বৈশিষ্ট্য হচ্ছে 1 লিটার ডিজেলে 120 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। সে সময় পরিবেশ বান্ধব এই গাড়ি ব্যাপক প্রশংসাও করায় জাইকার। শুধু তাই নয়, 2013 সালে 34তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় সিনিয়র গ্রুপে প্রথম স্থান লাভ করে এই বরিশাল রাইডার্স প্রজেক্ট। এই বরিশাল রাইডার্স প্রজেক্টের তরুণ উদ্ভাবক জিশান হাওলাদার স্বপ্ন ছিল জাপানের মিৎসুবিশি কোম্পানিতে কাজ করার, আর সে লক্ষ্যে তিনি শেখেন জাপানিজ ও চাইনিজ ভাষাও। কিন্তু বিধিবাম সেই ভাষা শেখায় কাল হলো জিসানের। এখন চাঁদাবাজির মামলায় 2 মাস জেল কেটে কোর্টের বারান্দায় হাজিরা দিয়ে বেড়াচ্ছেন এই তরুণ উদ্ভাবক। কোম্পানি থেকে আমাকে জাপান থেকে একটি হুন্ডার ইঞ্জিন প্রোভাইড করা হয়। সেটাকে আমি একটি ডিজাইন তৈরি করি, বাংলাদেশ পরিবেশের সাথে রাস্তার সাথে তাল মিলিয়ে একটি ডিজাইন তৈরি করি, যেটাতে 1 লিটারে বিভিন্ন বুয়েট রুয়েট চুয়েট কুয়েট একটি কম্পিটিশনের আয়োজন করা হয়। সেখানে আমার গাড়ি 1 লিটারে 138 কিলোমিটার পথ অতিক্রম করে এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলায় আমি সিনিয়র গ্রুপে 2য় স্থান অধিকার করি। 2013 সালে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আমাকে সনদ প্রদান করে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জিশান হাওলাদার বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে লেখাপড়া শেষ করে স্কলারশিপ নিয়ে চায়না যান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে, আর মোটর ভেহিকেল নিয়ে আগ্রহ শুরু সেখান থেকেই। বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে এসএসসি, বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে অটোমোবাইল ডিপার্টমেন্টে এইচএসসি, এরপরে সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটি চায়না থেকে আমি ব্যাচেলর ডিগ্রি মেকানিক্যালে কমপ্লিট করি। দেশে ফিরে পটুয়াখালীর মহিপুরে আলিপুর চায়না ক্যাম্পে চংকিং ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন কর্পোরেশন CICOর পোল্ডার 48 এর চাইনিজদের দোভাষী হিসেবে কাজ করতেন, আর এই চায়না কোম্পানিতে ডিজেল সরবরাহ করতেন বরিশালের সাবকন্ট্রাক্টর মা এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ মহসিন। কিন্তু এই মা এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযোগ ওঠে ব্যারেল প্রতি 10 থেকে 15 লিটার ডিজেল পরিমাপে কম দেওয়ার। এই প্রতারণামূলক ডিজেল কম দেওয়ার ঘটনায় এক পর্যায়ে চায়না কোম্পানি মা এন্টারপ্রাইজ থেকে ডিজেল কেনা সাময়িকভাবে বন্ধ রাখে, আর এ নিয়ে জিসান হাওলাদারকে দায়ী করে তাকে ফাঁসানোর ফন্দি আটেন মহসিন বিশ্বাস। আর সে লক্ষ্যে নীলনকশা করেন পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক SI সম্বিত রায়ের পরিকল্পনায়। আমি ওদের কাছ থেকে ওই চাইনিজদের ঠিকাদারি করি সাতবা এন্টারপ্রাইজে। এখানে আমি ওই চাইনিজের কাছ থেকে তৈল নিতাম। চাইনিজের ওখানে রাস্তার কাজ চলার কারণে আপনার তৈল দিতে পারে না। এইখানে বলছে যে তোমরা ওই মা এন্টারপ্রাইজ দিয়ে ওখান দিয়ে তৈল নাও। তাই আমি 3 থেকে 4 বার তৈল নিয়েছি। নেওয়ার পর প্রত্যেকটা বেরেলে তেল 10 থেকে 12 লিটার 13 লিটার করে তেল কম হয়। এরপরে আবার চাইনিজদের কাছে জানানো হয়েছে যে ওখানে তেল কম হয়, তেল আমি ওখান থেকে নেব না। পরবর্তীতে আমরা চাইনিজদের কাছ থেকে তেল নিয়েছি। তরুণ উদ্ভাবক জিসানের স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়ার, অথচ 2023 সালে তার জীবনে নেমে আসে এক বিভীষিকাময় পরিস্থিতির। আর এই উদ্ভূত সমস্যা নিরসনের লক্ষ্যে 2023 সালের 8 মে CICOর আর এক সাবকন্ট্রাক্টর খান কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর মালিক আইয়ুব আলী খানের মধ্যস্থতায় মহসিন বিশ্বাস এই জিসানকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানালে হোটেল কুয়াকাটা অ্যান্ড গ্র্যান্ড রিসোর্টস রেস্টুরেন্টে যান জিসান। ছিকর তেল সাপ্লায়ার মহসিন বিশ্বাসের আমন্ত্রণে হোটেল কুয়াকাটা গ্রান্টে 2:30টার সময় আমরা খাবারের জন্য উপস্থিত হই। উনি আমাকে 2 দিন আগেই ফোন করছিল যে জিশানকে সাথে নিয়ে যেন আমি যাই, এবং জিশানকে আমার জানা মতে উনি জিশানকে ওনাকে টেলিফোনে বলেছে সেখানে আমাদের সাথে একত্রে খাওয়াবে। সেখানে গেলে হঠাৎ পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির লোক পরিচয় দিয়ে সাদা পোশাকধারী 6 ব্যক্তি এসে জিসানকে ঘিরে ফেলে। সাব ইন্সপেক্টর সম্বিত রায় প্রথমেই জিসানের 2টি মোবাইল সেট হাতিয়ে নিয়ে তাকে মারধর শুরু করে। এরপর ASI শহীদুল সবুজ রঙের একটি ব্যাগ জিসানের প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়ে বলতে থাকেন চাঁদার টাকা পেয়েছি। আর কোনো কিছু বুঝে ওঠার আগেই সম্বিত রায় জিসানের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে সেখান থেকে প্রথমে পটুয়াখালী ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, পরে জিসান হাওলাদারকে চালান করে দেওয়া হয় কোর্টে। তো আমরা 3 তলায় গিয়ে খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম এবং নিজেদের মধ্যে কথা বলতেছিলাম। হঠাৎ করে 5-6 জন সাদা পোশাকধারী লোক, মানে নর্মাল পোশাকে, প্রশাসনে কোনো পোশাক নেই, এসে আমার বসার জায়গাটা ঘিরে ফেলে আমাকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি। আমি আমার পরিচয় দিলাম। তো আমাকে বলতেছে হঠাৎ করে তুমি তো চাঁদাবাজি করো।
এই কথা শুনি আমি আকস্মিকভাবে একটু শক পাই, উঠে দাঁড়াই এবং আমার হাতে একটি আইফোন মোবাইল ছিল, এটা দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করি। প্রথমে ভিডিও করা শুরু করি, এর মধ্যেই সামনে যে ছিলেন, পরবর্তীতে নাম জানতে পারি, ওনার নাম ডিবির এসআই সম্বিত রায়। সে আমার মোবাইলটা দস্তাদস্তি করে কেড়ে নেয় এবং তার যে সহযোগী সদস্যরা ছিল তাকেও সহযোগিতা করে মোবাইলটা নেওয়ার জন্য এবং আমার শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরবর্তীতে আমি টের পাইলাম, ওই ঘটনা চলাকালীন অবস্থায় আমি টের পাইলাম যে আমার পিছনে একটা হাতের মতো মানে একটা স্পর্শ টের পাইলাম। সামনে ব্যাগ খুলে নিয়ে এসে বলে তো একটা শপিং ব্যাগ এরকমের খুললো, সামনে ওটা হাত দিয়ে কিছু টাকা বের করে বলতেছে এই তো টাকা পাইছি, এই চাঁদাবাজির টাকা পাইছি। এমনকি মারধরের ভয় দেখিয়ে জিসানের বড় ভাই ও শ্বশুরের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 40,000 টাকা। এরপর বিনা অপরাধে 2 মাস 8 দিন কারাভোগ করে হাইকোর্টের আদেশে 2023 সালের 10 জুলাই জামিনে মুক্ত হন জিসান। পরে পুলিশ হেডকোয়ার্টারে আবেদন করলে জিসানের অভিযোগটি গুরুত্ব সহকারে নিয়ে তদন্তে পাঠালেও ফল হয় তার বিপরীত। এক্ষেত্রেও মহসিনের সাজানো সাক্ষীদের বক্তব্য গ্রহণ করা হয়। এমনকি প্রতিবেদনে ঘটনাস্থল ও সময়ও ভুল উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী আয়ুব আলী খান এবং হানিফ মোল্লাকে পিবিআই ডাকা হলেও তাদের বক্তব্য চার্জশিটে উল্লেখ করা হয়নি। পিবিআইয়ের এই মামলার তদন্তকারী কর্মকর্তা পটুয়াখালীর পিবিআইতে কর্মরত আছেন এসআই আব্দুর রৌফ মিয়া আমাকে এবং আমার সাথে যে ড্রাইভার ছিল আবু হানিফ হাওলাদার এদেরকে ডাকছিল, ডেকে আমাদের কাছ থেকে লিখিত সাক্ষী এবং জবানবন্দি যেটাকে বলা হয় লিখিত জবানবন্দি নিয়েছে। অভিযোগ উঠেছে উক্ত মামলার বাদীর মানিত সাক্ষী 5 জনের মধ্যে 2 জন নিরপেক্ষ সাক্ষী আমিরুল ও কামাল হোসেন। তাদের বক্তব্য পুরোপুরি পাল্টে দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসএম আব্দুর রৌফ। আর এই 5 জনের অন্য 3 জন হলেন বাদীর পার্টনার ও ম্যানেজার। সে বিষয়ে সাক্ষী আমিরুল ও কামাল হোসেন গত 9 মার্চ পিবিআই অফিসে উপস্থিত হয়ে ওসি অনুপ রায়ের কাছে তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং কেন তদন্তকারী কর্মকর্তা এসএম আব্দুর রৌফ তাদের বক্তব্য পাল্টে দিয়েছেন সে সংক্রান্ত প্রতিবাদও করেছেন। পিবিআই যে আমার হোটেলে গেছিল যাইয়া যে বলছে যে আমার দাদা সাক্ষী নিয়েছে যে টাকা এখন যে কাগজটা দেখতেছি যে এই টাকা আমি জিসান দেশে ওই মহসিন দেশে জিসান নিয়েছে, এটা আমি কখনো দেখি নাই যে টাকা কেউ নিয়েছে বা দেশে, আমি টাকাই দেখিনি। এই সাক্ষীটা কিভাবে হয়েছে এটা আপনারা বিস্তারিত করে দেখতে পারেন যে আসলে যে এটা কি লেখছে, কিন্তু এই বক্তব্যটা আমার না। অন্যদিকে এই জিসান হাওলাদারের দাবি বাদীর দ্বারা প্ররোচিত হয়েই তদন্ত কর্মকর্তা এসএম আব্দুর রৌফ তাকে ফাঁসানোর জন্যই এই মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন দাখিল করেছেন। এর পরবর্তীতে আমি আবার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু আমার মোবাইল চায়না সবকিছু অ্যাপ ভিত্তিক হয়। আমি ইউনিভার্সিটি থেকে আমাকে ফুল ফান্ডেড স্কলারশিপ সহ আমি একটি অফার পাই, কিন্তু আমার এই মোবাইলের মাধ্যমে আমি অ্যাপ্লাই করেছিলাম। এই জন্যই আমি বারবার ডিবিকে রিকোয়েস্ট করেছি, জামিন মুক্ত হওয়ার পরে এসপি মহোদয়কে বলেছি যে এটা আমার অনেক বড় একটা স্বার্থ জড়িত যে আমি যাতে দেশের বাইরে পড়াশোনা করতে যাইতে পারি, ওই অ্যাপস না হলে আমি তো এটার ভিতরে কানেক্ট করতে পারি না, এই জন্য আমি আর যেতে পারি না, এখন টাইম লস হয়ে গেছে। মূলত মোবাইল নেওয়ার যে কারণ আমার যতটুকু মনে হয়, আমি যে ভিডিও সংগ্রহ করেছিলাম তথ্য প্রমাণ এই মোবাইলের মধ্যে ছিল। সাইজুবান দীপু, চ্যানেল আই।